প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আজকের দ্বিতীয় লেসনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবং আজকের এই ক্লাসে আমরা সিপাহী বিদ্রোহের পর থেকে আমরা জানবো। গত ক্লাসে আমরা যেটুকু জেনেছি সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ভারতবর্ষের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন, সেই শাসনে বাংলার যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা ছিল সে বিষয়ে আমরা একটা টোটাল ধারণা পেয়েছি এবং বাংলা সম্পর্কে একটু ধারণা পেয়েছি। আজকে আমরা 1857 সালে যে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল তার পরবর্তী থেকে আমরা আলোচনা শুরু করছি। 1857 সালে যে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল এটাকে ভারতবর্ষের মহাবিদ্রোহ বলা হয়, ভারতবর্ষের প্রথম স্বাধীনতাও বলা হয়। তো আমরা একটু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই থেকে একটু জানার চেষ্টা করি। তো জেমিনি আমাদেরকে যে তথ্যগুলো দিচ্ছে সেটা হচ্ছে যে সিপাহী বিদ্রোহ, যেটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতাও বলা হচ্ছে এবং সেই সাথে এটাও বলা হচ্ছে যে এটা মে মাসে সংঘটিত হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর ভারতীয় সিপাহীদের মাধ্যমে এটি সূচনা হয়েছে। তো আমি যদি একদম সহজ করে বলি যে ভারতীয় উপমহাদেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সেনাবাহিনী পরিচালনা করত, সেই সেনাবাহিনীর সৈনিক বেশিরভাগই ছিল ভারতীয়, আর কিছু ভাড়াটিয়া সৈনিক ছিল বিভিন্ন অঞ্চল থেকে আসা, এবং সেই সাথে অফিসার লেভেলে যারা সেনাবাহিনী ছিল তাদের বেশিরভাগই ছিল ফরাসি এবং ইংরেজ। এই কারণে মূলত যেখানে ভারতীয় উপমহাদেশের সৈনিকরা শুধুমাত্র সৈনিকই ছিল, তাদেরকে গাইড করতে ইউরোপ থেকে আসা বিভিন্ন অফিসাররা, এবং যার কারণে সৈনিকরা অনেক ক্ষেত্রে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হতো এবং তারা নেতৃত্বে আসতে পারতো না। বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি অফিসাররাই মূলত নেতৃত্ব দিত সেনাবাহিনীকে, এবং এসব কারণে ভারতীয় উপমহাদেশের কোম্পানির নিপীড়ন নির্যাতনের কারণে যারা দেশপ্রেমিক ভারতীয় সৈনিক ছিল তারা কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে যে তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছেন, এবং সর্বশেষ পর্যায়ে এসে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা এনফিল্ড নামক একটা রাইফেল, যেটা এখানে প্রত্যক্ষ কারণ হিসেবে উল্লেখ করেছেন, এনফিল্ড নামক একটা রাইফেল কোম্পানি সিপাহীদেরকে প্রোভাইড করেছিল, এবং সেখানে কার্তুসগুলো ছিল চর্বিযুক্ত। অর্থাৎ কার্তুস মানে যে বন্দুকের যে গোলা, সেই গোলাগুলো যেখান থেকে বের হয়, অর্থাৎ আমরা সাধারণত আমরা দেখি কি যে একটা বন্দুকের যে গোলা বের হয়, সেই গোলা এটার একটা কার্তুস থাকে, কার্তুসটা গোলার বডি, এবং এই বুলেটটাকে সামনে, এই যে সামনে যে বুলেটটা থাকে কার্তুজের মধ্যে যখন ফায়ার করা হয়, তখন মূলত কার্তুজ যখন কি হয় যে বিস্ফোরিত হয়, তখন ওই গোলাটা সামনের দিকে গিয়ে লক্ষ্যবস্তুতে হিট করে। তো এই কার্তুজ যেই প্যাকেটে ভরা ছিল সেই প্যাকেটের মধ্যে চর্বি ছিল বলে উল্লেখ করা হয় এনফিল্ড নামক ওই রাইফেলে, এবং যেই কারণে পরবর্তীতে একটা গুজব ছড়িয়ে পড়ে যে ওই চর্বি শূকরের এবং গরুর সংমিশ্রণে তৈরি হয়েছে। বিশেষ করে এই যে গরু এবং শূকরের চর্বি মেশানো বলে একটা গুজব ছড়িয়ে যায়, এবং এটাকে কেন্দ্র করে যারা সৈনিক ছিল, যারা সিপাহী ছিল, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, এবং এই প্রতিক্রিয়ার প্রভাবেই পরবর্তীতে সেই সৈনিকরা যারা এতদিন ধরে একটা সুযোগ খুঁজছিল, সেই সৈনিকদের মধ্যে অন্যতম মঙ্গল পাণ্ডে, ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে সে সময়ে অফিসারদেরকে গুলি করেন, অর্থাৎ একজন ব্রিটিশ অফিসারকে গুলি করেন এবং তাকে বন্দি করে যে তোমার 8ই এপ্রিল ফাঁসি দেওয়া হয়। তিনি ছিলেন এই বিদ্রোহের প্রথম শহীদ। পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় বাহাদুর শাহ জাফর সহ আরো বিভিন্ন সৈনিকরা, সিপাহীরা বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ করে, এবং সেই সময়ে অনেক ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসার সে সময়ে নিহত হয়, এবং বাঙালি সৈনিকদের বা ভারতীয় উপমহাদেশের সৈনিকদের হাতেই বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন যারা নীতি নির্ধারক, বিভিন্ন বড় বড় পদের যারা আছেন তাদের অনেকে শহীদ হয় বা নিহত হয়। যার কারণে মূলত এই বিদ্রোহটাকে মহাবিদ্রোহ বলে এবং ভারতবর্ষের প্রথম স্বাধীনতাও বলে। কারণ এই যে আক্রমণটা, ভারতীয় উপমহাদেশের সৈনিকদের আক্রমণটা,
এটা ব্রিটিশ রানী পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই সময়ে রানী ছিলেন হচ্ছে রানী ভিক্টোরিয়া। মনে রাখবা যে সময়ে সিপাহী বিদ্রোহ সংগঠিত হচ্ছিল ভারতবর্ষে, সেই সময়ে রানী ছিলেন রানী ভিক্টোরিয়া। মনে রাখবা রানী ভিক্টোরিয়া। তোমরা ঢাকার যে সদরঘাট আছে, সেই সদরঘাট অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্ক তোমরা নাম শুনে থাকবে। এই যে ভিক্টোরিয়া পার্ক, এটা পরবর্তীতে নাম পরিবর্তন করা হয় এই সিপাহী বিদ্রোহের পরে। সিপাহী বিদ্রোহের পরে মূলত এই পার্কের নাম দেওয়া হয় যে বাহাদুর শাহ পার্ক। ঠিক আছে, এই যে বাহাদুর শাহ, দেখো বাহাদুর শাহ জাফর, তিনি তার নামেই মূলত এই বাহাদুর শাহ পার্ক নামকরণ করা হয়েছে। তাহলে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয়েছে মূলত এই সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে। এই সিপাহী বিদ্রোহ ভারতীয় উপমহাদেশের যে মহাবিদ্রোহ বা ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা বলা হচ্ছে এটাকে। এই কারণেই বলা হচ্ছে যে মূলত এই বিদ্রোহের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং শুরু হয় ব্রিটিশ সরকারের প্রতিনিধিত্বমূলক সরকারের শাসন, অর্থাৎ ব্রিটিশ সরকারের শাসন। এবং ব্রিটিশ পার্লামেন্ট থেকে এরপর থেকে ভারতবর্ষের জন্য নিয়মিতভাবে আইন প্রণয়ন হয়েছে। এবং এই সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন, এই কোম্পানির শাসন 1757 থেকে 1857 পর্যন্ত এই কোম্পানির শাসন চলে এবং এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ইতি ঘটে। এর পরের বছর 1858-তে রানী ভিক্টোরিয়ার আদেশে যে ভারত শাসন আইন প্রণীত হয় এবং এরপর থেকে ভারত শাসন আইনের মাধ্যমে ভারতবর্ষ পরিচালিত হতে শুরু করে। তাহলে ভারতবর্ষের প্রথম আইন যেটা প্রণীত হয়েছে সেটা হচ্ছে 1858 সালের যে ভারত শাসন আইন। এই ঘোষণার মাধ্যমে রানী ভিক্টোরিয়া সে সময় ভারতবর্ষকে শাসন করার অনুমতি দেয় ব্রিটিশ পার্লামেন্টকে এবং এরপর থেকে পর্যায়ক্রমিকভাবে আইনগুলো তৈরি হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট থেকেই। 1858 এর পরে 1861 ছিল ভারতবর্ষের প্রথম যে শাসনতান্ত্রিক ব্যবস্থার প্রণীত আইন এবং 1861 এর পরে 1892, এরপরে 1909 সালের আইন, এরপরে 1919 সালের আইন, এরপরে 1935 সালের আইন, এরপরে পর্যায়ক্রমিকভাবে 1945 সালের 1947 সালের যে আইন সেটা প্রণীত হয়। এবং 47 সালে ব্রিটিশ ভারত অর্থাৎ ভারতীয় উপমহাদেশ ছেড়ে ব্রিটিশরা একদম এই অঞ্চল থেকে তারা চলে যায় এবং দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়, একটার নাম হচ্ছে ভারত আর একটার নাম হচ্ছে পাকিস্তান। তাহলে আমরা বিশেষ করে যে আইনগুলোর কথা বললাম, এই আইনগুলো আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে পড়তে হবে। তাহলে 1819 শতাব্দীতে অর্থাৎ 1861, 1892 এই দুইটা আইন প্রণীত হয়েছে। তো এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, আসলে অনেকগুলো ঘটনা, সবগুলো ঘটনা হয়তো আমি তোমাদেরকে ওইভাবে বলতে পারছি না, কারণ হচ্ছে সবগুলো ঘটনা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ক্লাসগুলো, তোমাদের অনেকের কাছে পড়তে ভালো নাও লাগতে পারে। তবে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি কিন্তু তোমাদেরকে বারবারই বলে দিচ্ছি। তো 1858-তে যে রানী ভিক্টোরিয়ার আদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ভারতবর্ষ শাসন করতে পারবে না। তাহলে 1861-তে তারা একটা আইন তৈরি করেছে, যে আইনটার মাধ্যমে ভারতবর্ষ শাসিত হবে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ শাসিত হবে। তাহলে দেখো 1857 সালে সিপাহী বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এর ফলে 1858 সালে ভারত শাসন আইন পাস হয়। তাহলে ওই সময়ে কে রানী ছিলেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। 1858-তে রানী ছিলেন রানী ভিক্টোরিয়া এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে এই 1858-এ, কারণ আইন করে দেওয়া হয়েছে যে এখন থেকে আর কোম্পানি এই অঞ্চল শাসন করতে পারবে না। শাসনভার ব্রিটিশ রানীর হাতে আসে এবং ভারতে সরাসরি ব্রিটিশ শাসন শুরু হয়। এই পরিবর্তনের পটভূমিতে ভারতীয়দের প্রশাসনিক অন্তর্ভুক্তি, আইন পরিষদের ক্ষমতা নির্ধারণ এবং শাসন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে 1861 সালে ভারতীয় পরিষদ আইন প্রণীত হয় এবং এই প্রণয়নের সময় এবং উদ্দেশ্য কি ছিল সে বিষয়ে আমরা জানবো। তোমাদেরকে অলরেডি আমি লর্ড ক্যানিং এর বিষয়ে বলছিলাম। লর্ড ক্যানিং তিনি যখন ওই সময়ে গভর্নর ছিলেন, যে সময়টাতে তোমার
সিপাহী বিদ্রোহ সংঘটিত হলো। গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর প্রস্তাব অনুযায়ী প্রণীত হয়েছিল এই আইনটি। স্যার চার্লস উড এই বিলটি ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করেন। তাহলে আমাদের মনে রাখতে হবে কে 1861 সালের যে আইন, সেই আইনটা ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করেছিল, তিনি হচ্ছে স্যার চার্লস উড, মনে রাখবা। এবং 1861 সালের 1 আগস্ট একটি রাজকীয় অনুমোদনের মাধ্যমেই মূলত এটা আইনে পরিণত হয়। তো আমরা যে একটু আগে পড়লাম যে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সময় শাসন করেছে, প্রায় 100 বছর শাসন করেছে, তারা আসলে কিভাবে শাসন করেছে? তারা ন্যূনতম একটা পুলিশ বাহিনীও প্রতিষ্ঠা করেন নাই। তারা যেটা করেছে সেটা হচ্ছে লাঠিয়াল বাহিনী। হ্যাঁ, তারা একটা লাঠিয়াল বাহিনী প্রতিষ্ঠা করেছিল, যারা কিনা জমিদারদের অধীনে ছিল, এবং প্রত্যেকটা জমিদারের নিজস্ব লাঠিয়াল বাহিনী ছিল। সেই লাঠিয়াল বাহিনী হচ্ছে মূলত পুলিশের কাজ করত। মানে যাকে গ্রেপ্তার করা লাগে বা যাকে কাউকে ধরে আনা লাগলে সেই লাঠিয়াল বাহিনীর লোকেরা গিয়েই মূলত তাকে আটক করে আনতো, শাস্তি দিত, সবকিছুই লাঠিয়াল বাহিনী করতো। এবং এই কারণে পরবর্তীতে 1860-এর পরে ভারতবর্ষে ব্যাপক পরিবর্তন আসে, বিশেষ করে শাসনতান্ত্রিক কাঠামোতে। যে এই যে বললাম যে লাঠিয়াল বাহিনী, এর মানে কি? এর মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে শাসনতান্ত্রিক কোনো কাঠামোই ছিল না। তাহলে একটা সরকারের যে কাঠামো থাকা দরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে সরকারের কোনো কাঠামোই ছিল না। কোম্পানি যেভাবে চাইতো সেভাবে ভারতবর্ষ পরিচালিত হবে। সরকারের 3টা বিভাগ থাকা লাগে। একটা হচ্ছে আইন বিভাগ, যেটাকে আমরা বলি আইনসভা, আর একটা হচ্ছে শাসন বিভাগ, যেটাকে আমরা আরেকটা নামে ডাকি নির্বাহী বিভাগ নামে, আর একটা হচ্ছে বিচার বিভাগ। এই 3টা বিভাগ সুসমন্বিতভাবে একটা রাষ্ট্র বা একটা অঞ্চল পরিচালনা করে। এবং ভারতবর্ষের ক্ষেত্রেও তাই, যে ভারতবর্ষে 1861-এর আগে সরকারের এই যে বিভাগগুলো, এগুলো কোনোটাই ছিল না। তো এই যে 1861 সাল যে আইনটা, সেই আইনের মধ্যেই প্রথম সরকারের যে কাঠামো সেটা তৈরি করা হয়েছে। এবং আমরা যদি এই আইনের লক্ষ্য উদ্দেশ্য দেখি, তাহলে কিন্তু আমরা বিষয়টা খুব ইজিলি বুঝতে পারবো। 1861 সালের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল আইনের, ভারতীয়দের আইন পরিষদে অন্তর্ভুক্ত। কারণ যে আমার অঞ্চল, আমার দেশ, আমাদেরকে নিয়েই তো আইন পরিষদ গঠন করতে হবে। কারণ আমার এই অঞ্চলের জন্য কি ধরনের আইন দরকার, কি ধরনের আইন অন্তর্ভুক্ত করা দরকার, সেটা তো আর ব্রিটিশরা এত সহজে বুঝবে না। এই জন্য তারা, যেহেতু আমরা এই অঞ্চলের ভূমিপুত্র, ভারতীয়দের অন্তর্ভুক্ত করার জন্যই তারা এই আইন পরিষদ গঠন করেছে। এরপরে হচ্ছে আইন প্রণয়ন পদ্ধতি সংস্কার, অর্থাৎ পূর্বে কোম্পানি তাদের ইচ্ছা মতো শাসন পরিচালনা করেছে। আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু পদ্ধতিগত সংস্কার দরকার ছিল, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখনোই করেন নাই। এই জন্যই মূলত ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক এই আইনটা বানানো হয়েছে, মূলত আইন প্রণয়ন পদ্ধতির মধ্যে পরিবর্তন আনার জন্য। আগে কোম্পানি যেভাবে চাইতো সেভাবে আইন তৈরি হতো, সেভাবে লাঠিয়াল বাহিনী সেগুলোকে বাস্তবায়ন করত। প্রদেশগুলোর জন্য পৃথক আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া, অর্থাৎ এখানে বাংলায় বিভিন্ন প্রদেশ ছিল। যেমন ধরো ভারতীয় উপমহাদেশে বিভিন্ন প্রদেশ ছিল, যেমন বাংলা, বোম্বে, মাদ্রাস, নাম শুনছো কিনা জানি না। এগুলো হচ্ছে এক একটা বড় বড় অঞ্চল। এবং এর পাশাপাশি হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, এগুলোও কিন্তু এক একটা অঞ্চল। তো প্রদেশগুলোর মধ্যে পৃথক আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া, নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। অর্থাৎ যেটা নির্বাহী বিভাগ সেটার ক্ষমতা বাড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। তো আমরা এই যে উদ্দেশ্যগুলো আছে, উদ্দেশ্যগুলো কিন্তু কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা মনে রাখবা যে ভারতীয় উপমহাদেশে 1861 সালের আইন বানানোর উদ্দেশ্য কি ছিল। এই উদ্দেশ্যগুলো যদি তোমরা একবার পড়ো, তাহলে হচ্ছে তোমাদের অনেক কিছু মনে থাকবে। আমি খুব ইজিলি তোমাদেরকে বলতেছি, সেটা হচ্ছে কি, ভারতীয়দেরকে আইন কিভাবে বানাবে সেটাতে অন্তর্ভুক্ত করা, এবং একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা, এবং শাসন বিভাগের ক্ষমতা বাড়ানো, আইন বিভাগের ক্ষমতা বাড়ানো, এবং সাথে যে প্রদেশগুলো যাতে আলাদা আলাদা ভাবে আইন বানাতে পারে সেই সুযোগটা তৈরি করে দেওয়া। এখন আসি আমরা 1861 সালের ভারতীয় পরিষদ আইনের যে বৈশিষ্ট্যগুলো ছিল। যে 1861 সালের যে আইন, সে আইনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আইনসভা।
তাহলে পূর্বে কোম্পানি আইন বানাতো, কিন্তু 1861 সালে প্রথম যে আইন, সে আইনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে 6 থেকে 12 জন কেন্দ্রীয় আইনসভার সদস্য থাকবে, যাদের কাজ হচ্ছে আইন বানানো, ভারতবর্ষের জন্য আইন বানানো। তাহলে কি, ভারতবর্ষ চালাইতে গেলে সরকারের যে আইনগুলো দরকার সেগুলো বানানোর জন্য যে ভারতবর্ষে 6 থেকে 12 জন অতিরিক্ত সদস্য সহ আইনসভা গঠিত হবে। এই আইনের মধ্যে বলছে যে 6 থেকে 12 জন সদস্য থাকবে আইনসভা বানানোর জন্য, তাদের কাজ হচ্ছে আইন বানানো। নির্বাহী বিভাগ, তো নির্বাহী বিভাগ মানে বুঝছো তো, আমি যে একটু আগে বললাম সরকারের যে 3টা বিভাগ থাকা লাগে, সেই 3টা বিভাগের মধ্যে আইনসভার কথা বলছে যে 6 থেকে 12 জন সদস্য সেখানে আইনসভায় থাকবে, কেন্দ্রীয় সদস্য, এরা কেন্দ্রের আইন বানাবে। ঠিক আছে। আর দ্বিতীয়ত বলছে নির্বাহী পরিষদ। নির্বাহী পরিষদে গভর্নর জেনারেলের 5 জন সদস্য থাকবেন, গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদে 5 জন সদস্য থাকবেন, এবং তার মধ্যে 3 জন এমন যারা কিনা 10 বছর ধরে ভারতে কাজ করতেছে, মানে এক্সপেরিয়েন্স পার্সন লাগতেছে। কারণ যারা আগে থেকে শাসন চালাচ্ছে তাদের ছাড়া তো আসলে শাসনটা ওইভাবে স্পষ্টভাবে পরিচালনা করাটা কঠিন হয়ে যায়। এই জন্য মূলত নির্বাহী পরিষদ যে 5 সদস্য থাকবেন, এর মধ্যে 3 জন হবে এমন ব্যক্তি যারা কিনা 10 বছর ধরে ভারতবর্ষ চালাচ্ছে। এরপরে বলছে ফুড পোলিও পদ্ধতি। ফুড পোলিও পদ্ধতিটা কি, পরীক্ষা অনেক সময় আসতে পারে যে ভারতবর্ষে 1861 সালে যে আইন, সেই আইনের বৈশিষ্ট্য ফুড পোলিও পদ্ধতি ব্যাখ্যা করো। অর্থাৎ ফুড পোলিও পদ্ধতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ফুড পোলিও পদ্ধতি হচ্ছে যে শাসন ব্যবস্থাকে ভাগ করে দেওয়া, প্রত্যেকটা বিভাগের কাজ আলাদা আলাদা বিভাগকে দিয়ে করানো। যেমন ধরো অর্থ, আইন, সামরিক, অর্থের কাজ অর্থ বিভাগকে দেওয়া, সামরিক কাজ সামরিক বিভাগকে দেওয়া, আইন বিভাগের কাজ আইন বিভাগ। অর্থাৎ এখানে ব্যাপারটা খুব সিম্পল, যে যার কাজ তাকে দিয়ে করানো। একটা রেস্টুরেন্টে গেলে তুমি দেখবা সেখানে একজন কারিগর হচ্ছে রুটি বানাচ্ছে, আরেকজন কারিগর পরোটা বানাচ্ছে, আরেকজন কারিগর যে চিকেন চাপ বানাচ্ছে, আরেকজন কারিগর হচ্ছে শর্মা বানাচ্ছে। তার মানে প্রত্যেকের কাজ আলাদা। তো ফুড পোলিও পদ্ধতি হচ্ছে সেরকম, যে যাতে প্রত্যেকের কাজ আলাদা আলাদা সেক্টরে আলাদা আলাদা ব্যক্তিরা করে এবং ঠিকভাবে পরিচালিত হয়। গভর্নর জেনারেলকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যেমন ধরো বিল অনুমোদন, বাতিল ও রানীর অনুমতির জন্য সংরক্ষণের ক্ষমতা, 6 মাসের জন্য জরুরি অধ্যাদেশ জারির ক্ষমতাও তাকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে গভর্নর জেনারেলের পাওয়ারটা অনেক। গভর্নর জেনারেলের পাওয়ার এই জন্যই বেশি যে গভর্নর জেনারেল তো নিশ্চয়ই ব্রিটিশ সরকারের অনুগত কোনো ব্যক্তি। গভর্নর জেনারেলের বিল অনুমোদন, বাতিল, রানীর অনুমতির জন্য সংরক্ষণের ক্ষমতা, হ্যাঁ, এবং 6 মাসের জন্য জরুরি অধ্যাদেশ জারি করার ক্ষমতা, প্রদেশের সীমা বাড়ানো কমানো এগুলোর ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। তাহলে একজন গভর্নর জেনারেল যে কিনা রানী বা ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগ রাখতো, একইভাবে ভারতবর্ষের প্রয়োজন অনুযায়ী সীমা পরিবর্তন করতে পারতো, একইভাবে হচ্ছে সেই যে কোনো বিল, মানে আইনসভায় প্রণীত যে সিদ্ধান্ত বা আইনসভার যে সিদ্ধান্ত সেগুলোকে বিল বলতেছে। আইনসভা আনিত যে কোনো পরামর্শ, সিদ্ধান্ত, দাবি এগুলোকে বিল বলা হয়। এই বিলগুলো অনুমোদন, বাতিল অথবা সংরক্ষণ রানীর কাছ থেকে অনুমতির জন্য সে অপেক্ষা করতে পারতো, এবং 6 মাসের জন্য সে অধ্যাদেশও জারি করতে পারতো। এবং প্রদেশের সীমা পরিবর্তন, এই যে অধ্যাদেশ, অধ্যাদেশকে ইংরেজিতে বলে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে হচ্ছে যে শাসন বিভাগের প্রণীত যে আদেশ, সেটাকে বলে অর্ডিন্যান্স। এটা বর্তমানে রাষ্ট্রপতি মূলত এই অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করে থাকে আমাদের দেশে। তাহলে আমরা এই যে গভর্নর জেনারেলের ক্ষমতার কথাও জানলাম। এখন আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে প্রদেশের আইনসভা। যেমন আমি অলরেডি বললাম যে মাদ্রাজ, বোম্বে, পাঞ্জাব, বাংলা, এই যে প্রদেশগুলো ছিল, এই প্রদেশগুলো কিভাবে চলবে? প্রদেশগুলো তো আর কেন্দ্রের অধীনে নয়, প্রদেশগুলো নিজেদের মতো করে স্বতন্ত্রভাবে তারা ছিল তাদের মতো। বাংলাকে একটি স্বতন্ত্র প্রদেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তখন 1861 সালের আইনে, এবং 16টি সদস্য বিশিষ্ট আইনসভা গঠন করা হয়েছে। 16 জন সদস্য বিশিষ্ট, মানে বাংলা প্রদেশের জন্যই শুধু 16 জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যারা কিনা বাংলা প্রদেশের জন্য আইন কানুন গুলো তৈরি করবে। আমরা সাধারণত জানি আইন বিভাগের কাজ হচ্ছে আইন বানানো। যেমন ধরো আমাদের দেশের সংসদ আছে না, আমাদের দেশের সংসদ, আমাদের প্রদেশ ভিত্তিক কি কোনো ধরনের আইন বিভাগ আছে? নাই। প্রদেশ ভিত্তিক বা বিভাগ ভিত্তিক তো আইন বিভাগ নাই, আমাদের দেশে তো একটাই আইন বিভাগ, সংসদ। তো সে সময়ে প্রাদেশিক আইনসভা ছিল, বিশেষ করে মাদ্রাজ, বোম্বে, পাঞ্জাব, বাংলা,
এই যে প্রদেশগুলো, সেখানে প্রদেশ ভিত্তিক আলাদা আলাদা আইনসভা ছিল এবং সেখানে 16 সদস্য বিশিষ্ট আইনসভা গঠন করা হয়েছে বাংলায়। শুধু বাংলায় মনে রাখবা, বাংলাটা মনে রাখতে হবে, বাকিগুলো মনে রাখার দরকার নেই, কারণ বাংলাটাই আসবে ঘুরে ফিরে। বলবে যে 1861 সালের আইনে 1861 সালের যে আইন, 1861 সালের আইনে 1861 সালের আইনে বাংলায় কয়টি মানে আইনসভায় কয়জন সদস্যের কথা বলছে, তখন সেটা 16 সদস্যের কথা মনে রাখবা। তাহলে কেন্দ্রে ছিল 6 থেকে 12 জন, কেন্দ্রে ছিল কয়জন? 6 থেকে 12 জন, আর বাংলা প্রদেশে ছিল 16 জন। তাহলে এটা সেনাবাহিনীর প্রধান, এইটা সেনাবাহিনীর প্রধান নির্বাহী পরিষদের অতিরিক্ত সদস্য হন। অর্থাৎ এই যে নির্বাহী পরিষদের কথা আমরা বললাম 6 থেকে, এই 3 থেকে 5 জন, এই যে 5 সদস্য বিশিষ্ট 3 জন এমন ব্যক্তি হবে যারা কিনা 10 বছর ধরে ভারতে কাজ করতেছে, এরকম এক্সপিরিয়েন্স ওয়ালা। তো এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা একটু সামারি করি। টোটাল সেটা হচ্ছে আইনসভা যেটা ছিল সেখানে 6 থেকে 12 জন আইনসভার সদস্য থাকবে, কেন্দ্রীয় আইনসভা। আর বাংলায় হচ্ছে 16 জন, মনে রাখবা, বাংলায় কতজন? 16 জন। আর নির্বাহী পরিষদের গভর্নর জেনারেল 5 জন এবং গভর্নর জেনারেল নির্বাহী পরিষদের সদস্য 5 জন। সেখানে 3 জন এমন ব্যক্তি হবে যারা কিনা 10 বছর ধরে ভারতে কাজ করতেছে। এবং ফুটপোলিও পদ্ধতি মানে হচ্ছে প্রত্যেকটা বিভাগের কাজ আলাদা আলাদা বিভাগকে দিয়ে দেওয়া, এবং গভর্নর জেনারেলকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে 6 মাসের জন্য সে অধ্যাদেশ জারি করতে পারে এবং সেই চাইলে প্রদেশের সীমা পরিবর্তন করতে পারে। এবং প্রাদেশিক আইনসভা বিশেষ করে মাদ্রাজ, বোম্বে, পাঞ্জাব, এই যে প্রদেশের যে আইনসভা এগুলো গঠন করার কথা বলছে। এবং বাংলায় কয়জন সদস্য? 16 জন। আর সেনাবাহিনীর প্রধান কোন বিভাগের সদস্য? সেনাবাহিনীর প্রধান হচ্ছে মূলত কিসের সদস্য? এই যে নির্বাহী বিভাগের অতিরিক্ত সদস্য। তো আমরা নেক্সট লেসনে আমরা কংগ্রেস সম্পর্কে জানবো। তো নেক্সট লেসনে আমরা চলে যাব। তো ক্লাসটি কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।